ডিসেম্বরের ঘটনা, সংসদে ধোঁয়াকাণ্ডের তদন্তে যোগাযোগ ভবনে আজ দিল্লির প্রতিনিধি দল। কারণ বিএসএনএল সার্ভিস প্রোভাইডারের নাম্বার ব্যবহার করতেন এই ললিত ঝা, সেই সূত্রেই খোঁজ নিতে যায় দিল্লি পুলিশ। ঘটনার পরপরই মোবাইল ফোনটি তিনি পুড়িয়ে ফেলেন, কিন্তু সেই মোবাইল ফোনে কোনো নতুন তথ্য, কি তথ্য পাওয়া যায় কিনা, কি রেস্টোর করা যাবে, সেই যাবতীয় বিষয় জানতেই যোগাযোগ ভবনে আজ দিল্লির আধিকারিকরা, শুধু তাই নয়, আজকে তার হাতিয়ারার বাড়িতেও দিল্লি আধিকারিকরা গিয়েছিলেন। এই ললিতের সঙ্গে কারা কারা যুক্ত, কিভাবে তারা প্ল্যান করেছিলেন, এই যাবতীয় বিষয়ে জানার জন্য কিন্তু আজকে দিল্লির প্রতিনিধি দল তার হাতিয়ারার বাড়িতে এবং যোগাযোগ ভবনে। অরিত্র রয়েছেন আমার সহকর্মী, এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি অরিত্রের সঙ্গে কথা বলবো। অরিত্র, আমি জানতে চাইবো যে আজকে যোগাযোগ ভবনে এবং তার হাতিয়ারার বাড়িতে এই দিল্লির থেকে যে দল এসেছেন, তারা কিন্তু গোটা বিষয়টা ক্লু পেতে চাইছেন। কিছু কি পেলেন তারা, বা কিছু কি বলছেন, কি আপডেট, কি জানা যাচ্ছে? দেখো, হাতিয়ারার যে বাড়িতে তারা সকালে পৌঁছে গিয়েছিলেন, সেই বাড়ির যে নথিপত্র অর্থাৎ বাড়ি ভাড়ার যে এগ্রিমেন্ট সহ বাড়ির যিনি মালিক তার সমস্ত ডিটেলস তারা নিয়ে গেছেন এবং তারপরেই তারা সরাসরি এসে পৌঁছেছিলেন যোগাযোগ ভবনে। দেখো, যেমনটা তুমি বললে যে বিএসএনএল-এর যে সার্ভিস প্রোভাইডারের যে নাম্বার, সেই নাম্বার ব্যবহার করতেন ললিত ঝা, এবং যেহেতু মোবাইলটি পুড়িয়ে দেওয়া হয়েছিল সে কারণে সিমটি পুলিশের হাতে এখনো এসে পৌঁছায়নি। এবং তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের, তারা মনে করছেন যে এই সিম কার্ড থেকে যদি কোনো তথ্য পাওয়া যায় এবং যে তথ্যই পাওয়া যাবে সিম কার্ড থেকে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হবে। তার কারণ এই ললিত ঝা এই নাম্বার ব্যবহার করে কাকে ফোন করেছিলেন, কার সাথে যোগাযোগ হয়েছিল, তার উপরে কেউ আর কি কেউ আছেন, বা এই যে পুরো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের পিছনে অন্য কোনো মাস্টার মাইন্ড রয়েছেন কিনা, অর্থাৎ ফোন নাম্বার থেকে যাবতীয় ডিটেলস, যাবতীয় নথি, কল লগ, কল রেকর্ডিং যা কিছু পাওয়া সম্ভব হবে এই মুহূর্তে, তা সেগুলি কিন্তু সংগ্রহ করার কাজ করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। ফোনের সিভিআর থেকে আরম্ভ করে সিম কার্ডের লোকেশন, লাস্ট লোকেশন কোথায় ছিল সিম কার্ড, কবে অ্যাক্টিভ করা ছিল সিম কার্ড, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তারা জানার চেষ্টা করছেন। আর দেখো, ইতিমধ্যেই তুমি জানো নিশ্চয়ই যে দিল্লি পুলিশের যেটা ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে, তারা ললিত ঝা সহ একাধিক অভিযুক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকের সামাজিক মাধ্যম যেগুলি রয়েছে তার প্রতিও নজর রাখছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনার যে তদন্ত, সেই তদন্তে এই মোবাইল ফোন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান বিষয় বলেই মনে করছেন আধিকারিকরা। সেই কারণেই একদম খানা তল্লাশি চালাচ্ছেন কলকাতার প্রত্যেকটি অলিতে গলিতে। এছাড়াও যেহেতু মোবাইল ফোনটি পুড়িয়ে দিয়েছিলেন ললিত ঝা, একদম সেই মোবাইল ফোন পুড়িয়ে দেওয়ার জন্য তারা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে জানতে চাইবেন যে কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং এই ঘটনায় যোগসাজশ কি ছিল এবং তারা কিভাবে এই প্ল্যান করতেন, বা অন্য কোনো তথ্য যদি উঠে আসে। ধন্যবাদ অরিত্র। যেরকম কিছুক্ষণ আগে আমাকে বলছিল যে আজ এই বাগুইয়াটির হাতিয়ারার বাড়িতে দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা যায়, সেখানেও কিন্তু তারা খতিয়ে দেখেন, তার বাড়ির বেশ কিছু তারা তল্লাশি চালান, সেখানে যদি বিশেষ কিছু পাওয়া যায় এই উদ্দেশ্যে ললিতের সম্পর্কে খোঁজ নিতেই দিল্লি পুলিশের এই তদন্তকারী দল আজ তার হাতিয়ারার বাড়িতে গিয়েছেন। হাতিয়ারা যেই বাড়িতে তিনি থাকতেন সেখানে গিয়েছিলেন এবং যোগাযোগ ভবনেও তারা গিয়েছিলেন। তার কারণ বিএসএনএল-এর একটি নাম্বার সে ব্যবহার করতেন তিনি, এবং সেই বিএসএনএল-এর নাম্বার, সেই ফোনটি তারা পুড়িয়ে ফেলেন তিনি। তারপর সেই ফোনে আদৌ এরকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কি না সেই বিষয়টা জানার জন্য আজকে তারা যোগাযোগ ভবনেও গিয়েছিলেন, বাগুইয়াটিতে হাতিয়ারার তার বাড়িতেও গিয়েছিলেন। আমরা এই ব্যাপারে নজর রাখছি, ওদের সঙ্গে হোয়াট এভার সাপোর্ট ইজ রিকোয়ার্ড উই আর প্রোভাইডিং নেসেসারি সাপোর্ট টু দেম, এবং যা প্রয়োজন হবে সেটা আমরা ওদের সঙ্গে শেয়ার করব। সংসদ হামলার ঘটনায় অভিযুক্ত ললিত ঝার কলকাতার যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। গতকাল রবীন্দ্র সরণি এলাকায় বাড়ির পরে আজকে ইকো পার্ক থানার অন্তর্গত বাগুইয়াটির হাতিয়ারার যে বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যে এসে পৌঁছেছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের যে আধিকারিক যারা রয়েছেন। প্রথমে ইকো পার্ক থানা এবং সেই ইকো পার্ক থানার সাথে কথা বলার পরে ইকো পার্ক থানার পুলিশদের আধিকারিক নিয়ে সরাসরি হাতিয়ারার যে বাড়ি রয়েছে, যে বাড়িতে ললিত ঝা গত 3 বছর ধরে যে বাড়িতে থাকতেন এবং গত 10ই ডিসেম্বর এই বাড়ি থেকেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা যায়, সেই বাড়িতেই কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে এই বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাতে পারেন এবং ললিত ঝার সম্পর্কে, ললিত ঝার গতিবিধি সম্পর্কে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন বা এই বাড়ির যারা মালকিন রয়েছেন তাদের সাথেও কথা বলতে পারেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। সব মিলিয়ে এই ললিত ঝার কলকাতা বা বঙ্গ কানেকশন যা পাওয়া যাচ্ছে সেই সমস্তই খতিয়ে দেখছেন একযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকেরা। ক্যামেরায় চাঁদ মিয়ার সাথে অরিত্র, TV9 বাংলা। অন্যদিকে আবারও অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এবার বন দপ্তরে তারা হানা দিয়েছেন। তার কারণ রেশন দুর্নীতির তদন্তে আজ দুপুরে সল্টলেকের অরণ্য ভবনে ইডি আধিকারিকরা গিয়েছেন। বন দপ্তরের 9 তলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিশেষ ঘরে তদন্তকারী অফিসাররা যান। কেন হঠাৎ অরণ্য ভবনে ইডির তদন্তকারীরা, প্রশ্ন উঠছে।
এ প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তা হলো রেশন দুর্নীতির মামলায় কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে ইডি, সেখানে স্পষ্টতই উল্লেখ রয়েছে একদিকে বন্টন, অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলছিল 2023 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ 2021 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর বদলের পরেও দুর্নীতি কিন্তু রমরমিয়ে চলেছে। সেক্ষেত্রে বর্তমান খাদ্যমন্ত্রীও কি কিছু জানতেন না, নাকি দপ্তর বদল হলেও অরণ্য ভবনের 9 তলার ঘর থেকে খাদ্য দপ্তরের দুর্নীতির কলকাঠি জ্যোতিপ্রিয় মল্লিক নাড়তেন? ফলে ইডি সূত্রে খবর, বাকিপুরের শ্যালক অভিষেককে জিজ্ঞাসাবাদ করে যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে পরিষ্কার দপ্তর বদল হলেও খাদ্য দপ্তরের দুর্নীতি সবটাই বালুর হাতে ছিল। আমরা এই বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার মণ্ডল। সিজার, আমি জানতে চাইবো যে এই যে দুর্নীতির যা বহর এবং যে সময়সীমা এবং যেভাবে ধান কেনা এবং বন্টন সব কিছুতে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, সেটা কি সেই সময় কলকাঠি বালুই নাড়তেন? সেইটার একটা আন্দাজেই কি আজকে 9 তলায় তাদের ভ্রমণ? একদমই সেরকমই কিন্তু যথেষ্ট জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তুমি অভিষেক বিশ্বাসের কথা বললে, সেই অভিষেক বিশ্বাস হচ্ছেন বাকিপুরের শালা। তিনি কিভাবে চাকরি পেয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের আশীর্বাদেই তার এই বন দপ্তরে, এই অরণ্য ভবনেই চাকরি। আরেকজনের নাম কিন্তু আমরা ভুলে যাচ্ছি, তিনি হচ্ছেন অমিত দে। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর তার যে আত্মসহায়ক দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছেন অমিত দে, তিনিও কিন্তু এই অরণ্য ভবনে কাজ করেন। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেই কোথাও কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং জোরালো ইঙ্গিত তদন্তকারীরা পাচ্ছেন যে গত 2.5 বছর, অর্থাৎ দপ্তর বদল হওয়ার পরেও ফ্রি স্কুল মির্জা গালিব স্ট্রিট থেকে তার দপ্তর এখানে সল্টলেকের অরণ্য ভবনে চলে আসার পরও দুর্নীতির যে মাকড়সার জাল তিনি বুনেছিলেন খাদ্য দপ্তরের ভেতরে, সেই মাকড়সার জালের মূল সুতোটা কিন্তু এখান থেকে বসেই তিনি চালাতেন। এবং যে কারণে তিনি মন্ত্রী বদলি হয়ে যাওয়ার পরও, অর্থাৎ তিনি মন্ত্রক হারানোর পরও কিন্তু পরবর্তী 2.5 বছর ধরে সেই দুর্নীতি একইভাবে চলেছে। মন্ত্রক বদলের পরেও ওই স্টিয়ারিংটা তার হাতে ছিলেন, যেটা দিয়ে তিনি এই গোটা বিষয়টা কন্ট্রোল করতেন বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। যে কারণে আজকে অরণ্য ভবনের 9 তলায় গিয়ে তারা বিষয়টা দেখার চেষ্টা করছেন যে তার দপ্তর বদল হলেও তিনি কি তার স্বভাবটা বদল করেছিলেন। বোধহয় না, এই সম্ভাব্য ইঙ্গিত থেকে কিন্তু তাদের আজকে এই 9 তলা অরণ্য ভবনের 9 তলায় আজকে হানা। এদিকে আর্থিক সংকটে পশ্চিমবঙ্গ, কেরল এবং পাঞ্জাব, 3 রাজ্যে অনুন্নয়ন খাতেই খরচ বেশি। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটি ISI এর রিপোর্টে এমনই মারাত্মক তথ্য উঠে আসছে, যেখানে বলা হয়েছে যে বাংলায় ঋণের আসল এবং সুদ মেটানোর খরচ অনেকটাই বেশি। 1990 থেকে 2020 30 বছরের তথ্য ঘেঁটে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। আর রিজার্ভ ব্যাংকের রিপোর্ট বলছে কেন্দ্রের উপর নির্ভরশীল নিজস্ব আয়ে রাজ্য সরকার পিছিয়ে। দেখুন, টাকা আটকে রাখা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাওনা গন্ডার বিষয়ে বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার অর্থনীতির হাল কি? প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সদস্য শামিকা রবি এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মুদিত কাপুরের একটি গবেষণাপত্র বলছে বাংলায় উন্নয়ন নয়, অনুন্নয়ন খাতে খরচ বেশি। এই তালিকায় রয়েছে আরও 2 অবিজেপি শাসিত রাজ্য, কেরালা ও পাঞ্জাব। পাঞ্জাব এবং কেরালায় মোট বরাদ্দের অর্ধেকের কম উন্নয়নে ব্যয় হয়। বাংলায় ঋণের আসল ও সুদ পরিশোধের পরিমাণ সর্বভারতীয় স্তরের চেয়ে বেশি। কেরালা ও পাঞ্জাবে ঋণ পরিশোধে বেশি খরচ হওয়ার জন্য উন্নয়নে বরাদ্দ কম। মোদ্দা কথা, সুদ আর আসলে টাকা গুনতে গুনতেই স্বাস্থ্য, শিক্ষা, পরিবহনের মতো পরিকাঠামো ক্ষেত্রে বাংলায় বরাদ্দে টান পড়ে। অর্থনৈতিক উপদেষ্টা কমিটি ও ISI এর পাশাপাশি রিপোর্টে যখন উদ্বেগজনক তথ্য, তখন রিজার্ভ ব্যাংকের রিপোর্টেও বাংলার কোষাগারে হাঁড়ির হাল স্পষ্ট। রিজার্ভ ব্যাংকের স্টেট ফিনান্সের রিপোর্ট বলছে বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, বিহার, কেরালা অনেকটাই কেন্দ্রের অর্থের ওপর নির্ভরশীল। এই রাজ্যগুলির আয়ের 5 ভাগের 1 ভাগ আয়ই আসে কেন্দ্রীয় অনুদান থেকে। বাংলায় জিডিপির তুলনায় নিজস্ব কর বাবদ আয়ের হার 5% সামান্য বেশি, যেখানে জাতীয় গড় 7%। জিডিপির তুলনায় রাজ্যের কর ছাড়া অন্যান্য আয়ের হার মাত্র 0.4%। এক্ষেত্রে জাতীয় গড় 1.2%। 2 মাপকাঠিতেই বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ শেষ সারিতে। পশ্চিমবঙ্গে মোট কর বাবদ আয় 100 টাকা হলে তার মধ্যে নিজস্ব কর বাবদ আয় মাত্র 54 টাকা। হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকার মতো রাজ্যে এক্ষেত্রে 70 টাকার বেশি আসে। রেভিনিউ এক্সপেন্ডিচারটা বাড়ছে, মূলধনী খাতে কিন্তু ব্যয় হচ্ছে না। তাতে কিন্তু ওভারঅল যেটা হবে সেটা হচ্ছে বৃদ্ধির হারটা কমবে এবং সুদটা কিন্তু চড়াভাবে হবে। সুতরাং বঞ্চনার জন্য নিশ্চয়ই লড়াই করবেন, কিন্তু শিল্পায়ন না হলে কিন্তু বাজারে
দেনার ওপরেই নির্ভর করতে থাকবে। ট্যাকের জোর নেই, অথচ বঞ্চনার অভিযোগ। রাজ্যের অর্থনীতির হাল নিয়ে এভাবেই বিরোধীদের তোপের মুখে পড়েছে তৃণমূল। কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলেন মমতা, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রের ওপরে নির্ভরশীল বাংলা, নিজস্ব আয়ে পিছিয়ে। কর বাবদ আয় ও অন্যান্য উৎস থেকে আয়ে পশ্চিমবঙ্গ এখনও গোটা দেশের পেছনের সারিতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।